আয়নাঘরে আজান না শোনাতে জোরে মিউজিক বাজানো হতো, চোখ বেঁধে করা হতো নির্যাতন, বললেন ৮ বছর বন্দি থাকা আরমান। এবং সর্বশেষ জানাবো, বিক্ষোভকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে, জাতিসংঘের প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আয়নাঘরে আজান না শোনাতে জোরে মিউজিক বাজানো হতো, চোখ বেঁধে করা হতো নির্যাতন, বললেন ৮ বছর বন্দি থাকা আরমান। 2016 সালে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেমকে গুম করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নামে গোপন কারাগারে, যেখানে তিনি দীর্ঘ ৮ বছর বন্দী ছিলেন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চোখ বেঁধে হাত কড়া পরিয়ে গত ৮ বছরের মধ্যে প্রথমবারের মতো গোপন কারাগার থেকে বের করা হয় ব্যারিস্টার আহমদ বিন কাসেমকে। 40 বছর বয়সী আহমেদকে একটি গাড়ি থেকে ঢাকার উপকণ্ঠে একটি কর্দমাক্ত খাদে জীবিত ফেলে দেওয়া হয়। তিনি এএফপিকে বলেন, ৮ বছরে এই প্রথম আমি তাজা বাতাস পেলাম। আমি ভেবেছিলাম ওরা আমাকে মেরে ফেলবে। ৮ বছরের অন্ধকার জীবনের সেই ভয়াল অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন গণমাধ্যমের সঙ্গে। প্রায় ৮ বছর আরমানকে দুর্বিষহ যন্ত্রণাদায়ক সময় পার করতে হয়েছে। ৮ বছরের বন্দিশালার নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও। সেই দিনের অভিজ্ঞতা বর্ণনা করে আরমান বলেন, আমার কাছে মনে হয়েছিল আমি জীবন্ত অবস্থায় কবরের মধ্যে আছি। আমি যদি জানতাম আমার সঙ্গে এই আচরণ করা হবে, তাহলে আমি 2টি মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। আমি এত দ্রুত আলাদা হয়ে যাব চিন্তাও করতে পারিনি। আহমদ বিন কাসেম বলেন, আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কত তারিখ, এখন কয়টা বাজে, এটাও তারা বলতো না। আমি বলতাম আমি নামাজ পড়ব কিভাবে, তখন তারা বলতো এটাই আদেশ, সময় বলা যাবে না। আশেপাশে মসজিদ ছিল, আজান শোনা যেত। যখনই আজান শোনা যেত তখনই তারা মিউজিক ছেড়ে দিত, যেন আজান শুনতে না পাই। তারা বলতো এটাই আদেশ। কেউ যেন সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, আজান শুনতে না পারে। এভাবে 8টি বছর কেটে গেছে। একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের। 8 বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত, স্বপ্নের মতো। আরমানের কাছে সময়টা এক বিভীষিকাময় অধ্যায়। 2016 সাল আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে। শুরু হয় অচেনা অন্ধকারে চোখ বাঁধা এক অধ্যায়ের। জীবনের 8টি বছর কালো কাপড়ে বাঁধা ছিল আরমানের 2 চোখ। আরমান বলেন, 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো। নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে, যেন সামনে যিনি থাকবেন তাকে দেখা না যায়, এমনকি দিনের আলোটাও যেন দেখা না যায়। এভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। 24 ঘন্টা হাত কড়া পরানোর নিয়ম। দিনের বেলা সামনে, রাতের বেলা হাতের পেছনে। দিনে বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাতের সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পেছনের দিকে। শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো আজকে চাঁদ দেখা গেছে, তারাবির নামাজ পড়েন। রমজান মাসে সেহরি ও ইফতার দেওয়া হতো। কর্মীদের জন্য খাবারের বরাদ্দ যতটুকু, তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল। ব্যারিস্টার আরমান বলেন, আমি রাতভর কাটিয়েছি বন্দীদের কান্নার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি। মানুষের চিৎকার ও নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে কাটিয়েছি। এমন কথাও আমার কানে আসতো, মানুষ আত্মহত্যার চেষ্টা করছে। কয়েকজন বন্দী খাওয়া ছেড়ে দিয়েছে। তাদের হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাওয়ানো হচ্ছে। খাওয়া বন্ধ করে দেওয়ায় মৃত্যুর আশঙ্কা হতো। তখন তাদের ভিটামিন ইনজেকশন দেওয়া হতো, মৃত্যু যাতে না হয়। বন্দীদের মৃত্যুর চেয়ে এক খারাপ অভিজ্ঞতা দেওয়া হয়। আরমান আরও বলেন, 2016 সালের আগস্ট মাসের রাতে সাদা পোশাকে এসে তারা আমাকে বলে, আমাদের কিছু প্রশ্ন রয়েছে, আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। আমি জানতে চাইলাম তারা কারা। তখন আমাকে বলে, একটু কষ্ট করে আমাদের সঙ্গে চলেন, গেলেই বুঝতে পারবেন। আমি যেতে চাইনি। তখন দেখলাম তারা বল প্রয়োগ করছেন। ঘরে বাচ্চারা রয়েছে, নারীরা রয়েছে। এদের সামনে সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। তখন আমি তাদের কোঅপারেট করলাম। গাড়িতে তুলে তারা আমার চোখ বেঁধে ফেলল।
তখন বললাম, আমি তো আপনাদের সঙ্গে কোঅপারেট করছি, চোখ বাঁধছেন কেন? তারা বলেন, এটাই আমাদের নিয়ম। আমি চিন্তা করতে পারিনি কখনো দুনিয়ার আলো দেখতে পারবো। আমার বিশ্বাস ছিল মৃত্যু এখানেই হবে, আর যদি স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাকে হত্যা করে তারপর যাবে। আহমেদ বিন কাশেম আরও বলেন, যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে আমি ভেবেছিলাম আমাকে মেরে ফেলা হবে। পরে আমাকে একটা খোলা প্রান্তরে চোখ বাঁধা অবস্থায় নামানো হয়। আমি মনে করেছি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। তারপর জোরে গাড়িটি চলে গেল। 1 ঘন্টা পর আস্তে আস্তে করে চোখ খোলার চেষ্টা করলাম। দেখলাম অন্ধকার একটি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। একটা আলো দেখা যাচ্ছিল। 2 ঘন্টা পর আমি হাঁটার পর ওখানে গিয়ে পৌঁছাই। ওখানের লোকজন আমাকে জানায় যে এটা দিয়াবাড়ি। তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়াবাড়ি ড্রপ করা হয়েছে। আহমদ বিন কাশেম আরও বলেন, মানুষের মৌলিক মানবিক অধিকার, মৌলিক রাজনৈতিক অধিকার, মৌলিক সামাজিক অধিকার, মৌলিক ধর্মীয় অধিকার, মৌলিক ব্যক্তিগত জীবনের অধিকার কেউ কেড়ে নিতে পারে না কখনো। বিক্ষোভকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে, জাতিসংঘের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও বিক্ষোভের পর সংঘাত দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতার ঘটনার ক্ষেত্রে নির্বিচার বল প্রয়োগ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। গণমাধ্যম এবং আন্দোলনে যুক্তদের দেওয়া তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভ এবং পরবর্তী সহিংসতায় অন্তত 650 জন বাংলাদেশি প্রাণ দিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর 10 পৃষ্ঠায় এই প্রতিবেদন গতকাল শুক্রবার জেনেভা থেকে প্রকাশ করেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার 15.5 বছরের শাসনামলের পতন হয়। এই পরিস্থিতি নিয়ে এই প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থা একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করল। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক গতকাল জেনেভা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের এই সন্ধিক্ষণে মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিচ্ছি। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালকে কেন্দ্র করে জুনের মাঝামাঝি বাংলাদেশের প্রাথমিক পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়েছিল। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বেকারত্বের উচ্চ হার এই আন্দোলনে প্রভাব ফেলে। এই আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিংসতা আর গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অন্তত 32 শিশুসহ কয়েকশো মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন বলে ধারণা করা হয়। জাতিসংঘের প্রতিবেদনটি বলেছে, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ আর বিক্ষোভের পর সংঘাত দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। পুলিশ ও আধা সামরিক বাহিনীর শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতার ক্ষেত্রে নির্বিচার বল প্রয়োগ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। বিক্ষোভকারীদের মধ্যে কিছু ব্যক্তির লাঠি, ইট বা অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট এবং পিলেট শটগান, হ্যান্ডগান, রাইফেল সহ আগ্নেয়াস্ত্রের অপ্রয়োজনীয় ব্যবহার এবং মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। জাতিসংঘ বলেছে, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ব্যবহার সহিংসতার মাত্রাকে তীব্রতর করেছে। কিছু ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন যানবাহন এবং হেলিকপ্টার মোতায়েন করেছে যেগুলোতে জাতিসংঘের লোগো ছিল, যা জাতিসংঘ শান্তি রক্ষায়
বাংলাদেশি দলগুলোর জন্য ব্যবহৃত হয়েছে বলে প্রতীয়মান হয়। গণমাধ্যম এবং আন্দোলনের সঙ্গে যুক্তদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 16 জুলাই থেকে 11 আগস্টের মধ্যে 600 জনের বেশি মানুষ প্রাণ দিয়েছেন। এর মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত প্রায় 400 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর 5 থেকে 6 আগস্ট প্রায় 250 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।